ওয়েলকাম টু মনমোরের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 12-এর তরল অবস্থার আজকের দশম পাঠ। নিচের কোন মন্তব্যটি সঠিক নয়? কোন তড়িৎ বিশ্লেষ্য যৌগের জলীয় দ্রবণে ভ্যান্টক গুণকের মান? আচ্ছা, কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের জলীয় দ্রবণে ভ্যান্টক গুণকের মান কার উপর নির্ভর করে? না, বলছে দ্রবণের গাঢ়ত্বের ওপর নির্ভরশীল নয়। দ্রবণের গাঢ়ত্ব নির্ভরশীল নয়, দ্রবণের গাঢ়ত্বের ওপর নির্ভরশীল। দ্রবণের গাঢ়ত্ব বাড়তে থাকলে কমতে থাকে, দ্রবণের গাঢ়ত্ব হ্রাস পেলে বাড়তে থাকে। এটা হবে দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়, এটা ভুল। কারণ কোনো তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ভ্যান্টক গুণকের মান অবশ্যই দ্রবণের গাঢ়ত্বের উপর নির্ভরশীল। 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় MgCl2 এর 1.9% W/V জলীয় দ্রবণ NaCl এর X% W/V জলীয় দ্রবণের সাথে আইসোটনিক। এক্স এর মান কত বের করতে হবে বলে নিয়েছে। ধরে নাও MgCl2 NaCl সম্পূর্ণ বিয়োজিত অবস্থায় রয়েছে। তা MgCl2 আণবিক ভর কত? না 95। NaCl হচ্ছে 58.5। তাহলে আমরা দেখছি দুটো যেহেতু আইসোটনিক, দুটো গাঢ়ত্ব সমান করতে হবে। MgCl2-তে একটা Mg, দুটো Cl, টোটাল 3, আর একটা Na একটা Cl 2। তাহলে এটা দিয়ে আমরা ফেলে দিয়েছি ভর বাই আণবিক গুরুত্ব ইন্টু ফ্যান্টম ফ্যাক্টর দিয়ে। এটা করলে আসছে এক্স এর মান 1.76, দ্যাট ইজ অপশান সি। যদি ধরে নেওয়া হয় ইথিলিন গ্লাইকল NaCl, NaNO3 এবং CaCl2 এর প্রতি কেজির দাম সমান, তাহলে জলের একটি নির্দিষ্ট হিমাঙ্ক অবনমনের জন্য এদের মধ্যে সবথেকে বেশি সস্তা কোনটি হবে? ধরে নাও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, তাহলে প্রতি কেজির দাম সমান, তাহলে কোনটা সস্তা হয়? মানে যেটার হচ্ছে আণবিক ভর কম সেটা সস্তা, মানে ভ্যান্টক ফ্যাক্টর ইন্টু আণবিক ভর টোটালটা কম হবে, সেটি সস্তা। এক্ষেত্রে যেগুলো রয়েছে তাদের মধ্যে দেখো NaClটাই সব থেকে সস্তা হবে, দ্যাট মিনস হবে অপশান বি। তুমি প্রত্যেকটা আণবিক ভর ইন্টু ভ্যান্টক ফ্যাক্টর করে দেখো, যেটার ভ্যালু কম সেটাই। একটি দ্রাব্য পদার্থের এর দ্রবণের অণুসমূহের সংযোজন টেট্রামার গঠিত হয়, মানে 3টে যুক্ত হয়ে যাচ্ছে একসাথে। না, ভুল বলছি, 4টে যুক্ত হবে, ট্রাইমার না টেট্রামার। প্রদত্ত সমাধান সৃষ্টি হয়, দিয়েছে যদি এর প্রারম্ভিক ঘনত্ব সি, সংযোজন মাত্রা আলফা, ভ্যান্টক ফ্যাক্টর আই হয়, তবে আয়ের সঙ্গে আলফার সম্পর্ক। এটা হবে আমার মনে হচ্ছে অপশান সি। তো কী করে হচ্ছে দেখে নিই। আলফা ইকুয়াল টু আলফা এখানে এক্স আছে, এক্স ইকুয়াল টু 1-i/1-1 এখানে এক্স নেই, এক্সের বদলে এটা আলফা বলেছে, তাহলে আমরা আলফা বসিয়ে দিলাম। তাহলে এবং এনের মান হবে 4, এটা বসিয়ে দিয়ে সলভ করলে এটা আসছে যে i ইকুয়াল টু 1-0.75 আলফা, দ্যাট ইজ অপশন সি। MgCl2 এর 52.5 গ্রাম জলীয় দ্রবণে দ্রবীভূত MgCl2 এর পরিমাণ 2.164 গ্রাম। উক্ত দ্রবণের হিমাঙ্ক -2.10, মানে হিমাঙ্কের অবনমন হবে 2.10 হলে MgCl প্রতি সংকেত একক থেকে ক্রিয়াশীল কণার সংখ্যা হবে, মানে আয়ের মান বের করতে বলেছে। তাহলে আমরা করে ফেলি ∆T = I kF W2 × 1000/m2W1। ভ্যালুগুলো পুট করে দিচ্ছি। MgCl2 হচ্ছে আণবিক ভর 95, আগেরটাতেই বের করেছিলাম। তো এটা করলে এটা হচ্ছে 2.49, অপশান বি। নিচের জোড়গুলির অন্তর্গত একটি দ্রবণকে যদি অপর দ্রবণ থেকে অর্ধভেদ্য পর্দার দ্বারা পৃথক করে রাখা হয়, তবে কোন ক্ষেত্রে অভিস্রবণ ঘটবে না? যেখানে মোলার গাঢ়ত্ব সমান হবে সেখানে অভিস্রবণ ঘটবে না। এক্ষেত্রে এটা দেখা যাবে যে সবগুলোর ক্ষেত্রেই অভিস্রবণ ঘটবে, ওখানে গাঢ়ত্ব সমান হচ্ছে না। যদিও ব্যাট অপশান দেওয়া ছিল, কিন্তু আমার মনে হচ্ছে না সেটা অপশানটা হবে। কারণ এ তো হচ্ছেই না, একটা সমযোজী আর একটা তোর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তাহলে হচ্ছে না। বি এর দেখো একটা 2 ইন্টু, মানে দুটোই Na2SO4, ফলে দুটো মোলার গাঢ়ত্ব ডিফারেন্ট হবে না। তারপরটা আছে Na2SO4, ওটা থেকে 3 আসছে, আর NaNO2 3, মানে 0.3,
আর এখানে আসছে NNO2 আসছে 0.6, বলে ওটাও হবে না। ইউরিয়াটাও 2 আর এটা আসছে হচ্ছে 0.36, 0.36, কোনটাই মিলছে না, তাহলে হচ্ছে না। 250 গ্রাম জলে কত গ্রাম Na2SO4 দ্রবীভূত করলে দ্রবণের স্ফুটনাঙ্ক আনুমানিক 1.56 ডিগ্রি সেন্টিগ্রেড হবে? কেবি দিয়ে দিয়েছে, তাহলে আমরা ডেলটি বলে দিয়েছে I কেবি W/1000, এটা করে ফেললাম। যেহেতু এটা Na2SO4, একটার মধ্যে 3টে তৈরি হচ্ছে, আয়ের মান 3 ধরে নিয়েছি। তাহলে এখানে এই যেটা আসছে W2 এর মান 35.50, দ্যাট ইজ অপশান সি। বলছি নিচের জলীয় দ্রবণগুলির প্রতিটির মোলারিটি সমান ধরে নাও তীব্রতা যদি সম্পূর্ণভাবে বিয়োজিত হয়। আচ্ছা, তাদের ক্রমবর্ধমান হিমাঙ্ক অনুসারে সাজাও। তাহলে যেটার মোলার গাঢ়ত্ব কম তার স্ফুটনাঙ্ক হিমাঙ্ক বেশি হবে, কারণ যার মোলার গাঢ়ত্ব বাড়বে তত হিমাঙ্ক কমবে। যেহেতু সবার মোলার গাঢ়ত্ব সমান, হিমাঙ্ক সমান হতে ছিল, কিন্তু যার ভ্যান্ট অফ ফ্যাক্টরের মান বেশি তার হিমাঙ্ক অবশ্যই কম হবে। তাহলে সেই হিসাবে সাজালে এটা আসছে, এটা আমার ধারণায় 4-এর হিমাঙ্ক সব থেকে কম, কারণ 4 হচ্ছে সম্পূর্ণ অবিয়োজিত অবস্থাকে, আর বেঞ্জয়িক অ্যাসিড তুলনামূলকভাবে সামান্য হলেও বিয়োজিত হয়, কিছুটা বিয়োজিত হয়। তাহলে সব থেকে ইথিলিন গ্লাইকলের হিমাঙ্ক বেশি, তারপরে হবে হচ্ছে বেঞ্জয়িক অ্যাসিডের হিমাঙ্ক বেশি, সব থেকে বেশি 4, তারপর 2, তারপরে আছে HCl আর BHCl। HCl থেকে 2টো আয়ন তৈরি হচ্ছে, আর BHCl থেকে আয়ন তৈরি হচ্ছে 3টে, তাই BHClটি হিমাঙ্ক কম হবে, মানে 3, 1, 2, 4, দ্যাট ইজ অপশান বি। স্থির উষ্ণতায় Na2SO4 এর 0.5 m জলীয় দ্রবণে নিচের তড়িৎ বিশ্লেষের সঙ্গে সম্পূর্ণ আইসোটনিক নয়, আচ্ছা, যারা তীব্রতাগুলি সম্পূর্ণ বিজিত হয়। আইসোটনিক নয় কোনটা দিয়েছে? 0.5 কী বলছে? Na2SO4 মানে হচ্ছে 0.5কে 0.05কে যদি আমি 3 দিয়ে গুণ করি 0.15, 0.15 হবে না, সেটা KClটা 0.15 হচ্ছে না, কারণ 0.15 হচ্ছে, 0.075 গুণ 2 করলে 0.15 চলে আসছে। এটার হচ্ছে 4 দিয়ে গুণ করলে 2 7 3 15, এটাও 0.15 আসছে। তারপরটা সিএফটায় এটা কিন্তু 0.15 আসবে, কারণ এটা তুলনামূলক কম ইয়েতে বিশেষ হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, সম্পূর্ণ বিজিত হবে না, ফলে 0.15 আসবে না। আর এটা 3 আর 2 5, 0.03কে 5 দিয়ে গুণ করলে 0.15 আসছে, অপশান সি হবে। নিচের কোনটির জলীয় দ্রবণে স্ফুটনাঙ্ক সর্বোচ্চ? ধরে নাও তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়, সব করে 0.6 আছে, শুধু K2SO4 0.04 আছে, কিন্তু এটাকে যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে 0.12, এটা আসছে 0.12। তাহলে এই দুটোর মধ্যেও ইউরিয়াটা হওয়া সব থেকে বেশি হবে, হিমাঙ্ক সর্বোচ্চ হবে, কারণ ইউরিয়া তড়িৎ অবিশ্লেষ্য, অপশান বি। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।